শহরের এই ব্যস্ত যান্ত্রিক জীবনে দাঁড়িয়ে যখন ক্যালেন্ডারের পাতায় চোখ পড়ে পয়লা বৈশাখ, তখন বুকের ভেতরটা কেমন যেন হু হু করে ওঠে। নিচে রাস্তায় গাড়ির হর্ন, মানুষের দৌড়ঝাঁপ, দোকানে শুভ নববর্ষ লেখা ব্যানার সবই আছে, কিন্তু তবুও মনে হয় কিছু একটা নেই। ঠিক তখনই হঠাৎ কোথা থেকে ভেসে আসে দূরের কোনো দোকানে বাজতে থাকা বাংলা গানের সুর, এসো হে বৈশাখ। আর মুহূর্তের মধ্যে আমি হারিয়ে যাই, ফিরে যাই আমার সেই ছোট্ট গ্রাম সোনাঝুরিতে। বৈশাখের আগমনী গান শুরু হতো চৈত্র মাসের শেষ কয়েকদিন থেকেই। গ্রাম বাংলায় তখন এক অদ্ভুত ব্যস্ততা, পুরানো বছর বিদায় নিচ্ছে। আমি নীলর, তখন ক্লাস 4-এ পড়ি। পহেলা বৈশাখ মানেই ছিল ভোর হওয়ার আগেই ঘুম ভাঙা। মা আলতো করে ডাকতেন, ওঠ রে, আজ নববর্ষ। চোখ মেলে দেখি বাইরে এখনো হালকা অন্ধকার, কিন্তু উঠোনে ইতিমধ্যে ঝাড়ু দেওয়া হয়ে গেছে। দিদা বসে আছেন পিঁড়িতে, হাতে ফুল। মা ঘরের মেঝেতে জল ছিটিয়ে মাটির লেপ দিচ্ছেন। আমি খালি পায়ে উঠোনে দাঁড়িয়ে থাকতাম। সেই মাটির সেই ভেজা গন্ধ আজও আমার কাছে পহেলা বৈশাখের প্রথম স্মৃতি। ভোরের আলো ফুটতেই আমরা ছুটে যেতাম ফুল তুলতে। আমি, আকাশ আর চপল, হাতে ছোট ঝুড়ি। শিউলি, গাঁদা, বেলি যা পেতাম তুলতাম। চপল বলতো, আজ বেশি ফুল লাগবে, বাড়ি সাজাতে হবে। পথে দেখা হতো অন্যদের সাথে, সবাই আজ একটু বেশি খুশি। কেউ নতুন জামা পরে ফেলেছে, কেউ হাতে ফুলের মালা। গ্রামের পথটাও যেন অন্যরকম হয়ে যেত। বাড়ি ফিরে দেখি মা আর দিদা ঘরদোর একদম পরিষ্কার করে ফেলেছেন। মাটির ঘরে নতুন করে লেপ দেওয়া হয়েছে, উঠোনে জল ছিটিয়ে ঠান্ডা করা হয়েছে। দিদা বলতেন, নতুন বছর পরিষ্কার ঘরেই শুরু করতে হয়। আমি তখন ভাবতাম, নতুন বছর কি সত্যি ঘরের ভেতর ঢোকে? আজ বুঝি হয়তো ঢোকে মানুষের মন দিয়ে। পয়লা বৈশাখ মানেই ছিল নতুন জামার সেই বিশেষ এক মাদকতা। আমার জন্য মা আগেভাগেই একটা নতুন শার্ট কিনে রাখতেন, হয়তো সাদা, না হয় খুব হালকা কোনো রঙের। বৈশাখের সকালে স্নান সেরে যখন সেই নতুন শার্টটা পরে আয়নার সামনে দাঁড়াতাম, মনে হতো আয়নার মানুষটা আমি নই, অন্য কেউ। এক অদ্ভুত আত্মবিশ্বাস আর আনন্দ কাজ করত মনে। মা যত্ন করে কপালে একটু চন্দনের ফোঁটা দিয়ে দিতেন। দিদা পাশে দাঁড়িয়ে আশীর্বাদের সুরে বলতেন, নতুন বছরে ভালো ছেলে হবি। আমিও বাধ্য ছেলের মতো মাথা নাড়তাম। তখন এক অদ্ভুত নিয়ম বা সংস্কার মানা হতো, সেদিন ঝগড়া করা যাবে না, মন খারাপ করাও বারণ। বিশ্বাস ছিল বছরের প্রথম দিনটা যেমন কাটবে, সারা বছর নাকি তেমনই যাবে। তাই হাসি মুখে থাকার এক আপ্রাণ চেষ্টা চলত সারাটা দিন। 90-এর দশকে আমাদের কাছে বৈশাখ মানেই ছিল নতুন জামার সেই কড়কড়ে গন্ধ। এখনকার মতো সারা বছর যখন তখন শপিং করার বিলাসিতা তখন আমাদের ছিল না। ঈদ বা পুজোয় এক সেট জামা আর বৈশাখে এক সেট, এই ছিল আমাদের পরম পাওয়া। মনে পড়ে বন্ধু চপল আর আমি রীতিমতো পাল্লা দিতাম। আমরা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতাম কার জামার রং বেশি উজ্জ্বল আর কারটা বেশি সুন্দর। সেই ছোট্ট প্রতিযোগিতার মাঝে যে নিখাদ আনন্দ ছিল, তা আজ দামি শপিং মলের ভিড়ে কোথাও যেন হারিয়ে গেছে। পয়লা বৈশাখ মানেই যেমন নতুন জামার কড়কড়ে গন্ধ, তেমনই ছিল জিভে জলানা হরেক পদের খাবারের আয়োজন। আমাদের গ্রামে সেদিন প্রায় সব বাড়িতেই সাধারণ কিন্তু তৃপ্তিদায়ক রান্না হতো। গরম ভাত, ডাল, সবজি, মাছ আর শেষ পাতে মিষ্টি। তবে পয়লা বৈশাখের আসল আকর্ষণ ছিল একদম আলাদা। মা জলচৌকিতে কলাপাতা বিছিয়ে খেতে দিতেন, পান্তা ভাত, সাথে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ আর মচমচে ইলিশ মাছ ভাজা। সেই সাথে থাকত হরেক রকমের হাতে মাখা ছানা।
বিশেষ করে বেগুন পোড়া আর আলু ছানার সেই অতুলনীয় স্বাদ আজও আমার জিভে লেগে আছে। আজকাল শহুরে রেস্টুরেন্টে অনেক দামি পান্তা ইলিশ থালি পাওয়া যায় ঠিকই, কিন্তু সেখানে সেই মাটির সোদা গন্ধ আর মায়ের হাতের মমতা খুঁজে পাওয়া অসম্ভব। মা যখন পান্তা ভাতের সাথে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ চটকে দিতেন, আমি শুরুতে হয়তো একটু নাক সিটকাতাম, কিন্তু মুখে প্রথম গ্রাস তুলতেই বুঝতাম এই সাদামাটা খাবারের স্বাদ পৃথিবীর অন্য যে কোনো দামি খাবারের চেয়ে অনেক বেশি শ্রেষ্ঠ। বড় হয়ে আজ বুঝি সেই পান্তা ভাত শুধু খাবার ছিল না, ছিল আমাদের শেকড়ের সাথে এক নিবিড় টান। 90-এর দশকের বৈশাখের অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল হালখাতা। গ্রামগঞ্জের ছোট বড় সব দোকানেই এদিন ধূপ ধুনো জ্বলে উঠত। লাল শালু কাপড়ে মোড়ানো নতুন খাতা সাজিয়ে বসতেন দোকানিরা। বাবা আমাকে সাথে নিয়ে যেতেন বাজারে। গোপাল কাকুর মুদিখানা দোকানে ঢুকলেই তিনি হাসি মুখে একটা লাল কাগজের প্যাকেট হাতে ধরিয়ে দিতেন। তাতে থাকত কদমা, বাতাসা আর মচমচে জিলিপি। সেই মিষ্টিগুলো ভেতরে কোনো কৃত্রিম ফ্লেভার ছিল না, ছিল নিখাদ ভালোবাসা। গোপাল কাকু বাবাকে বলতেন, দাদা, পুরনো দেনা মিটিয়ে নতুন করে শুরু করি। ওই একটা দিনের জন্য গ্রামের মানুষের মধ্যে সব হিসেব নিকেশ ভুলে এক অদ্ভুত আত্মীয়তা তৈরি হতো। বিকেলে শুরু হতো আমাদের কাঙ্ক্ষিত বৈশাখী মেলা। বটতলার সেই বিশাল মাঠে তিল ধারণের জায়গা থাকত না। মেলার প্রবেশপথেই কানে আসত মাটির বাঁশির পি পি শব্দ আর নাগরদোলার ক্যাঁচকেচানি। আকাশ চপল আর আমি মেলায় গিয়ে দিশেহারা হয়ে যেতাম। হাতে থাকত বাবার দেওয়া মাত্র 10 টাকা। সেই টাকায় কত কি যে কেনা যেত, মাটির ঘোড়া, টেপা পুতুল, কাঠের লাটিম আর শোলার পাখি। নাগরদোলায় চড়ে যখন ওপর থেকে নিচের মানুষগুলোকে ছোট ছোট দেখতাম, তখন মনে হতো আমি বুঝি মেঘের দেশে পৌঁছে গেছি। মেলার এক কোণে বসত বায়োস্কোপ। লন্ডন দেখেন, দিল্লি দেখেন বলে হাঁক পারত লোকটা। সেই অন্ধকার বাক্সের ফুটো দিয়ে দেখা রঙিন ছবিগুলোই ছিল আমাদের কাছে 90 দশকের নেটফ্লিক্স। রোদের তেজ একটু কমতেই পাড়ার খোলা মাঠটা হয়ে উঠত উৎসবের আঙিনা। চারদিকে ছড়িয়ে পড়ত আনন্দের গুঞ্জন। বিকেলের সেই আয়োজনে থাকত গান, নাচ আর প্রাণবন্ত কবিতা আবৃত্তি। সবচেয়ে বেশি ভালো লাগত যখন আমাদের স্কুলের দিদিরা লাল পাড় শাড়ি পরে দল বেঁধে মঞ্চে নাচ করত। মাইকে যখন কেউ দরদ ভরা কণ্ঠে গেয়ে উঠত রবীন্দ্রনাথের সেই কালজয়ী সুর, এসো হে বৈশাখ, এসো এসো, তখন যেন চারপাশের প্রকৃতিও সেই সুরের সাথে তাল মেলাত। আমরা ছোটরা কোনো বাজবিচার ছাড়াই ঘাসের ওপর ধুলোমাখা মাটিতে গোল হয়ে বসে পড়তাম। অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতাম মঞ্চের দিকে। সেই পড়ন্ত বিকেলে মাটির ওপর বসে অনুষ্ঠান দেখতে দেখতে মনে হতো এই পৃথিবীটা কত মায়াবী, কত সুন্দর। বড় কোনো চাওয়া ছিল না, শুধু সেই সুর আর ছন্দের মাঝে হারিয়ে যাওয়াই ছিল আমাদের পরম সুখ। আজকের যান্ত্রিক নাগরিক জীবনে সেই খোলা মাঠ আর মাটির সোদা গন্ধে বসে অনুষ্ঠান দেখার সেই বিশুদ্ধ মুগ্ধতা বড্ড বেশি মনে পড়ে। বৈশাখী মেলার আনন্দ যখন তুঙ্গে, ঠিক তখনই হঠাৎ করে আকাশটা কেমন যেন গম্ভীর হয়ে যেত। উত্তর পশ্চিম কোণ থেকে ধেয়ে আসত ঘন কালো মেঘ। আমরা জানতাম কাল বৈশাখী আসছে। মুহূর্তের মধ্যে মেলার ধুলোবালি উঠতে শুরু করত, চারপাশ অন্ধকার হয়ে যেত। বাড়ি ফেরার পথে যখন বড় বড় বৃষ্টির ফোঁটা মাথায় পড়ত, তখন সেই ঝোড়ো হাওয়ায় নিজেকে সঁপে দিতাম। বাড়ির পাশের আমবাগানে শুরু হতো অন্য এক যুদ্ধ, কাঁচা আম কুড়োনোর লড়াই। শিলাবৃষ্টির সেই শব্দ আর আমের বোঁটা ছেড়ে পড়ার শব্দ মিলেমিশে একাকার হয়ে যেত। ভেজা কাপড়ে কাঁপুনি দিয়ে জ্বর আসত ঠিকই, কিন্তু সেই আম কুড়োনোর উন্মাদনা কোনো ডিজিটাল গেম দিয়ে পূরণ করা সম্ভব নয়। উন্মাদনা শেষে সন্ধ্যা নামলে শান্ত হয়ে আসত আমাদের চেনা গ্রামখানি। উঠোনের এক কোণে জ্বলে উঠত হারিকেন। সেই হারিকেনের কাপা কাপা আলো যখন আলপনার ওপর পড়ত, তখন এক অদ্ভুত মায়াবী পরিবেশ তৈরি হতো।
দিনভর হুল্লোড়ের পর মনের কোণে নেমে আসত এক গভীর ও স্নিগ্ধ প্রশান্তি। আমি চুপ করে বসে সেই আলো ছায়ার খেলা দেখতাম আর ভাবতাম জীবনটা বোধহয় এমনই সুন্দর। রাতে খাওয়া দাওয়ার পাট চুকিয়ে বসতাম মায়ের পাশে। মা স্মিত হেসে মাথায় হাত রেখে শুধাতেন, আজকের দিনটা কেমন কাটল রে? আমি পরম তৃপ্তিতে বলতাম, খুব ভালো মা। মা হাসতেন আর আমি সেই চিরচেনা আঁচলের ঘ্রাণ নিতে নিতে মায়ের কোলে মাথা রাখতাম। পৃথিবীর সমস্ত ক্লান্তি যেন সেই কোলেই জুড়িয়ে যেত। আজ আমি অনেক বড় হয়ে গেছি। যান্ত্রিক শহরের এই 4 দেয়ালের ফ্ল্যাটে কাটে আমার জীবন। পয়লা বৈশাখ এলে এখন ক্যালেন্ডারে ছুটির তকমা জোটে ঠিকই, কিন্তু সেই প্রাণের ছোঁয়া আর মেলে না। শহরের এই কৃত্রিমতায় না আছে সেই মাটির সোদা গন্ধ, না আছে পরম মমতায় আঁকা সেই আলপনা। আজকের উৎসবে জৌলুজ আছে, কিন্তু মায়ের হাতের সেই স্পর্শ আর বৈশাখী মেলার সেই সরল আনন্দটা কোথায় যেন হারিয়ে গেছে। আমি আজও সেই ছোট্টবেলার বৈশাখ খুঁজি, যা এখন কেবলই স্মৃতির পাতায় বন্দী। আজ আমার ড্রয়িং রুমে মাটির একটি টেপা পুতুল সাজানো আছে। ধুলো জমেছে ওটাতে। মাঝে মাঝে যখন খুব একা লাগে তখন ওটাকে হাতে নিই। মনে হয় পুতুলটার ভেতর থেকে শৈশবের সেই নিলয়টা উকি দিচ্ছে। 90-এর দশকের সেই পয়লা বৈশাখ আজ হয়তো ক্যালেন্ডারের পাতায় ছুটির দিন হিসেবেই সীমাবদ্ধ, কিন্তু আমার হৃদয়ের গভীরে তা এক চিরস্থায়ী উৎসব। আমরা কি আজ বড্ড বেশি যান্ত্রিক হয়ে গেছি? পান্তা ভাত এখন সেলফির অংশ, হালখাতা এখন মেসেজের অ্যাপে। কিন্তু সেই যে অকৃত্রিম গ্রামীণ সংস্কৃতি, যেখানে মানুষের সাথে মানুষের হৃদয়ে টান ছিল, তা কি আর ফিরে পাওয়া যাবে? সোনাঝুরি গ্রামের সেই মেঠো পথ হয়তো এখন পিচ ঢালা রাস্তা হয়েছে, শিমুল গাছটা হয়তো কেটে ফেলা হয়েছে, কিন্তু আমার স্মৃতির বৈশাখে আজও কালবৈশাখী ঝড় ওঠে। আজও শিউলিতলায় ঝরা আম কুড়োয় এক কিশোর, যার নাম নিলয়।